আজকে নূরে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার থেকে তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের মাঝে সভাপতি হিসাবে আছেন জনাব শওকত হোসেন বাবু। আমাদের মাঝে রয়ে গেছেন কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রাতা। আমাদের মাঝে আছেন আমাদের ইমরান হোসেন হাবিবি আপনাদেরকে আমার ওস্তাদ আছেন প্রধান মেহমান তিনি মুফতি মাসুদুর রহমান সাহেব উনি এসে গেছেন, উনি আছেন। আমাদের মাঝে সিরাজুল ইসলাম পলাশ সাহেব আছেন। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এখানে আছেন এবং অনেক ওলামা একরামবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সম্মুখে আমার সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ উপস্থিত আছেন। সকলকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে আমাকে এই নিয়াজুল ইসলাম মুফতি নিয়াজুল ইসলাম সাহেব উনি দাওয়াত দিতে গিয়েছিলেন। দাওয়াত দিতে গেলে আমি অস্বীকার করছি যে না, দাওয়াতে যাবো না, আমার একটু রাগ আছে, বসে আছে, আমার লোকজন তেমন হয় না, এই জন্য দাওয়াতে যাবো না। একদিন ঘুরেই দিচ্ছি। পরবর্তী সময় আবার একদিন গেছেন, যাওয়ার পরে ওই আমাদের ইসলামিক কমপ্লেক্সের যে পরিচালক ইমরান হোসেন হাবিবি সাহেব উনি উপস্থিত আছেন এখানে। উনি বললেন যে চেয়ারম্যান সাহেব ওই দাওয়াতটা রাখেন, আমিও তো ওখানে যাবো, দাওয়াতটা রাখেন। আমি রাখি তো, কিন্তু গত বছর তো সবগুলি দাওয়াতেই গেছি, এই বছর আর যাই ইচ্ছা করতেছেন, অনেক জায়গায় লোকজন পায় না, তারপরে একটু রাগ রয়ে গেছে গিয়া, এই জন্য ওই কি রাগ, আমি রাগ তো সেই আগেরটাই। রাগটা হলো যে আমরা যে এই 15-16 বছর আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, আমাদের নামে মামলা হামলা এবং জুলুম নির্যাতন অনেক হয়েছে। শুধু আমাদের না, আমরা যারা বিএনপি করি শুধু তাদের না, আওয়ামী লীগের বাহিরে যে সমস্ত দলগুলি আছে, ইসলামী দল না, এক কথায় তো বলতো বিএনপি জামাত, আবার বিএনপি জামাতের সাথে আরো যারা ইসলামী দলগুলি আছে, প্রত্যেকটি ইসলামী দলকে এই নির্যাতনগুলি সহ্য করতে হয়েছে। তো সেই অবস্থা থেকে আমাদেরকে আজকে যেখানে ফিরিয়ে নিয়ে আসছে, আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে এই দেশ, সে আমরা যেটা আশা করেছিলাম এই দেশটা একটি সুন্দর দেশ হবে, এই দেশের মানুষ শিক্ষা নিয়েছে সেই গত ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের মানুষ আর কোনো দুর্নীতির সাথে জড়িত থাকবে না, কোনো চাঁদাবাদীর সাথে জড়িত থাকবে না, এইগুলি আমরা আশা করেছিলাম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখনো আমাদের দেশে দুর্নীতির অভাব নাই এবং চাঁদাবাজির অভাব নাই। আমরা সেই অনেকেই বলে আগের দিনই তো ভালো ছিল, আগে দেওয়া লাগতো 5 টাকা, ওখান বল লাগে 10 টাকা, এরকম কথাও বলে। আগের দিন ভালো ছিল এটা আমি বলি না, কারণ আগের দিন শুধু চাঁদাবাজি আর জুলুমবাজি সেগুলি হয় নাই, যত রকমের নির্যাতন, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অনর্থক, তাদের কোনো দোষ ছিল না। এবং আমাদের সেই জালাল হোসেন সাইদি সাহেব এই জুলুম নির্যাতন সহ্য করে জেলখানায় তাকে বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে, তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই সময় মতো। তো সেই দিনগুলি আমরা ভুলে যাই নাই। আমরা যেন আজকে এই রকম খোলা মাঠে কথা বলতে পারতেছি, যেন ওই চিন্তাটা আমাদের থাকে যে আমরা যেন সে আগের মতো না হয়ে যায়।
আমাদের মধ্যে যেন কোনো জুলুমবাজ না হয়, আমাদের মধ্যে কোনো যেন দুর্নীতিবাজ না হয়, আমরা যেন সঠিকভাবে চলি, আমাদের মধ্যে যেন কোনো জালেম না হয়। আপনারা জানেন কিছুদিন পরে নির্বাচন হবে। এখন অন্তর্বর্তী সরকার এই নির্বাচনের দায়িত্ব নিয়েছে, তারা নির্বাচন করে দিবেন। যারা নির্বাচনে বিভিন্ন দলের মানুষ অংশগ্রহণ করবে, সেখানেও আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে আমাদের মূল্যবান ভোটগুলি দিতে হবে। বিশেষ করে ভবিষ্যতে যেন কোন জালেম এই দেশে সৃষ্টি না হতে পারে, সেই চিন্তাগুলি করে আমাদেরকে আমাদের মূল্যবান ভোট দিতে হবে। আপনাদেরকে এগুলি মনে রাখতে হবে, কারণ এত বছর নির্যাতন সহ্য করেছি। বাপের রাজনীতি করে বাপের নামে মামলা, বাপকে না পেয়ে ছেলেকে ধরে নেওয়া যায়। আমি তার একটা প্রমাণ, আমাকে না পেয়ে তারপর আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতি করে না। এরকম জুলুম হয়েছে। শুধু তাই নয়, এখানে যারা নেতৃবৃন্দ আছে প্রত্যেকে নামে 10-12টা করে মামলা। আজকে এই যে রফিকুল ইসলাম রাতা, তারা বাড়িতে থাকতে পারে না, শওকত বাবুর মতো মানুষ বাড়িতে থাকতে পারে না, অনেক যারা নেতৃবৃন্দ আছেন তারা বাড়িতে থাকতে পারে না, আমরা বাড়িতে থাকতে পারি না। আপনি জানেন না, এই চান্দনা গ্রামে একদিন আইসামি রাত্রে 2টার সময় দৌড়ে আইসামি রাস্তা হারাই ফেলছি। আমার গ্রামে আমি রাস্তা হারাই ফেলছি। আমি উঠতে গিয়ে ওই নাগবাড়ি মসজিদের ওখানে গিয়ে উঠছি। আমি ওই পলাশকে, সিরাজুল ইসলাম পলাশকে টেলিফোন দিছি যে তুমি কোথায় আছো, বাড়িতে একটু। আমি বাড়িতেই আছি, আমি এখন কোথায় জানি আসছি, আমি তো রাস্তাঘাট চিনছিলাম, আমি তোমার বাড়িতে যাব, পুলিশ আমার পিছিয়ে। তখন ও একজন লোক পাঠাইলো, আর কোথায় আছেন? আমি মসজিদ দেখা যায়, আমার মনে হয় নাগবাড়ি মসজিদ, কিন্তু এখানে যে কোথায় দিয়ে বের হবো আমি সেটাই বাড়ি হতে পারতেছি। রাত 2টা বাজে, এদিকে কুত্তা পিছে লাগছে, পুলিশ তো পিছে আছে, কুত্তায় যে কেউ মানে মনে হয় কুত্তায় কামড় দেবো না, পুলিশে গুলি করবো, কোন দিকে কি, এরকম একটা অবস্থার মধ্যে। তারপরে যাই হোক একজন লোক পাঠাইলো, সিরাজুল ইসলাম পলাশ। আমি তার সাথে তাদের বাড়িতে গিয়া রাত্রি যাপন করছি। সকালবেলা ওখান থেকে বের হইয়া গাড়ি 2টা সোজা ঢাকা চলে গেছে, কারণ আমি বাড়িতে থাকলে আবার হামলা হবে। ওরা তো টেলিফোন ট্র্যাকিং করে, দেখে যে সে কোথায় আছে। যখন দেখছে যে না, সে তো ঢাকার দিকে চলে যাচ্ছে, তখন আর তাদের কোনো চিন্তা নেই, তারা স্টপ। এইরকম আমার নামে যদি বাস পোড়ার মামলা হয়, আমার নামে যদি বোমাবাজির মামলা হয়, তাহলে আর যারা আছে আমার সঙ্গী সহযোগী যারা আছে তাদের নামে হবে না কেন? তাদের নামে আরো বেশি হয়েছে। আমার পেট্রোল পাম্পে এনা গাড়ি থামায় রাখছে, এবং সেখানে কিছু লোকাল বাসও আছে। লোকাল বাসের মধ্যে লোক ছিল, সে রাত্রেবেলা বিড়ি সিগারেট খেয়েছে এবং ওই যে মশার কয়েল জ্বালাইয়া ওখানে শুইছে। গাড়িতে তেলের সাথে আগুন লাগা ওই গাড়ি তো পড়ছেই, এনা গাড়িটাও পড়ছে। এনা গাড়ি তো অনেক দামি গাড়ি, এটা জানেন আপনারা। সকালবেলা মেট্রো কমিশনার সহ 8টা থানার ওসি আমার পাম্পে গিয়ে উপস্থিত। মানে একটা বিভীষিক অবস্থা, যে কি জানি কি করে ফেলাইছে আলাউদ্দিন। যতই বুঝাচ্ছে, এনা গাড়ির ম্যানেজার বুঝাচ্ছে না, তাদের দ্বারা আমরা উপকৃত, তার পাম্পের থেকে তেল নিয়ে আমরা উপকৃত, কারণ তার এখানে সঠিক মাপ পাওয়া যায়, কোনো ভেজাল জিনিস সে বিক্রি করে না, আমরা উপকৃত। উনি এই কাজ করতে পারে না, উনি আপনাদের এখানকার কাউন্সিলর তখন রফিক ছিলাম, আমি রফিককে টেলিফোন করলাম, রফিক তুমি এসে একটু বুঝাও তাদের। রফিক আসতে পরে বলে সে দল করে না, রফিক সরাসরি না করে দিচ্ছে, এটা করে সে দলই করে না, আগে করতো। মিথ্যা কথা হইল, মানে বাঁচার জন্য যেটা বলার দরকার সে বলছে, আগে বলতো আমি জানি, এখন সে দল করে না। আমার মনে হইতেছে আগুন গুলি সে লাগাইছে। দেখেন চিন্তা করে, যেখানে কোনো হরতাল, কোনো দুর্যোগ, কোনো অবস্থার মধ্যে আমার পাম্পে গিয়া 7 লইগা গাড়িগুলি রাখে, আর আমরা সেখানে আগুন লাগাই। এই হলো
তাদের বক্তব্য ছিল এই জুলুমবাজদের বক্তব্য। আর জুলুমবাজরা পরের দিন দেখা গেছে যে মামলা মোকদ্দমা 100 জনের নামে দিয়া আর অজ্ঞাত আছে 400 জন, মানে সারা এলাকা দৌড়ে এই হলো তাদের অবস্থা ছিল। তাই আমরা এইবার সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন এই দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, এই দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এই দেশ থেকে যেন আর টাকা পাচার অন্য দেশে না হয়, আমরা সেইভাবে একটি সরকার দেখতে চাই এই দেশের মধ্যে, এবং সেই সরকারের মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আজকে যেহেতু